নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় মক্কা প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য কতটা উদ্বেগের এবং বাংলাদেশের এই চুক্তিতে লাভ নাকি লোকসানই বেশি। একটু লম্বা শিরোনাম, আমি ধাপে ধাপে বিষয়টি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করি। প্রথমে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে দু চার কথা বলি যে চলতি মাসে 7ই আগস্ট ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির তিন পক্ষ হলো তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এই চুক্তিকে বলা হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি। এই প্রতিরক্ষা চুক্তির মূল বিষয় হচ্ছে যে এই যে তিনটি দেশ যারা চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা কেউ যদি যুদ্ধ আক্রান্ত হয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান বা তারা যদি কোথাও যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে বাকি দুটি দেশও ধরে নেবে যে তারাও আক্রান্ত এবং তারাও ওই যুদ্ধে অংশ নেবে, অথবা আক্রান্ত দেশটিকে যুদ্ধাস্ত্র, সৈন্যবাহিনী ইত্যাদি দিয়ে তারা সহযোগিতা করবে। এটি অনেকটা ইউরোপের যে সামরিক জোট ন্যাটো, সেই ন্যাটোর 5 নম্বর ধারাতে ঠিক এইরকম একটি বোঝাপড়ার কথাই বলা আছে, যেটি এই মক্কা প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রেও অনুসরণ করা হয়েছে। এবং মূলত এই কারণেই মক্কা প্রতিরক্ষা চুক্তিটিকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। এখন ভারতীয় উপমহাদেশ শুধু নয়, দক্ষিণ এশিয়া এবং বিশ্বের নানা প্রান্তে আলোচনা চলছে যে এই চুক্তিতে পরবর্তীকালে কারা সামিল হবে, কোন কোন দেশ সামিল হবে। তার কারণ এখানে একটা বলা হচ্ছে বারবারে যেটা এটা একটি ইসলামিক বোঝাপড়ার মঞ্চ, ইসলামিক দেশগুলির বোঝাপড়ার মঞ্চ। এবং বাংলাদেশ সরকার কোনো রকম আমন্ত্রণ না পেয়েই তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই চুক্তিতে সম্পৃক্ত হওয়া বা সংযুক্ত হওয়ার বাসনা ব্যক্ত করেছেন। বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যিনি এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি তো ঢাকাতে খুব স্পষ্টই বলেছেন যে ইসলামিক দেশগুলির মধ্যে এই ধরনের একটি বোঝাপড়া গড়ে তোলা জরুরি ছিল এবং বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তারা আগামী দিনে এই বিষয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ করবেন। আর আজ বৃহস্পতিবার বাংলাদেশ সংসদে এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন স্বতন্ত্র তথা নির্দল এমপি ব্যারিস্টার রুমিন ফারানা। তিনি জানতে চেয়েছিলেন যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের অবস্থানটি কী। বাংলাদেশ সংসদে এর জবাবে বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি দু তিনটি মন্তব্য করেছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। প্রথমত তিনি বলেছেন যে মক্কা প্রতিরক্ষা চুক্তিকে বাংলাদেশ সরকার মনে করে যে ইসলামিক দুনিয়ার আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং তার দ্বিতীয় মন্তব্য যে এইটা ইসলামিক দুনিয়ার অভ্যন্তরীণ বিষয়, এখানে অন্য কারো হস্তক্ষেপ বা নাক গলানোর কোনো সুযোগ নেই। তৃতীয় বিষয়টি অর্থাৎ বাংলাদেশের যোগদানের বিষয়টি তিনি বলেছেন যে যে তিনটি দেশের মধ্যে চুক্তি হয়েছে তারা যদি বাংলাদেশকে স্বাগত জানায়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। অর্থাৎ বাংলাদেশ যে এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী, এই বিষয়টি আজকে বিদেশমন্ত্রীর বক্তব্যে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করছেন যে এমনিতেই এই চুক্তিটা ভারতের জন্য, ভারতের প্রতিরক্ষার জন্য একটু ঝুঁকিপূর্ণ। তার একটা বড় কারণ হচ্ছে যে এখানে অন্যতম শরিক দেশ হচ্ছে পাকিস্তান। তারা অপারেশন সিঁদুরের পরে পরেই প্রথমে সৌদি আরবের সঙ্গে এরকম একটি বোঝাপড়া করেছিল, যেখানে বলা হয়েছিল যে পাকিস্তান এবং সৌদি আরব যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে সেটা ধরে নেবে যে অপর দেশটিও আক্রান্ত। এবার সেখানে তৃতীয় দেশ যুক্ত হয়েছে তুরস্ক। এখন এই তিনটি দেশের তিন ব্যাপারে সক্ষমতা আছে। তুরস্ক সামরিক শক্তিতে যথেষ্ট অগ্রবর্তী একটি দেশ, তারা গোটা বিশ্বে এখন তাদের সমরাষ্ট্রের বড় ব্যবসা, চীনের মতো তাদেরও বেশ বড় ব্যবসা। সৌদি আরব, তার বিপুল তেল ভাণ্ডার আছে, তার মানে অর্থ তার কাছে প্রচুর আছে। আর পাকিস্তান, তারা দেশের অর্থনীতি ভঙ্গুর, কোটি কোটি মানুষ দুবেলা পেট ভরে খেতে পান না, কিন্তু তাদের অ্যাটমিক বোমা আছে। যেহেতু হিন্দুস্তানের আছে, তাই পাকিস্তানকেও একটা অ্যাটমিক বোমা বিপুল টাকা খরচা করে তৈরি করতে হয়েছে। ভারতের আছে যেহেতু, অতএব পাকিস্তানেরও আছে। ফলে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ।
ফলে এরকম তিনটি দেশের যখন বোঝাপড়া হয় তখন ভারতের জন্য সেটা খানিকটা উদ্বেগের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। ভারত বিগত মানে 2-3 দশকে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে তার সামরিক সক্ষমতায়, এবং এখন তো আমাদের দেশে মানে আমরা নিজেরাই উপযুক্ত যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র আমাদের দেশে তৈরি হচ্ছে, সবটাই আমরা বিদেশ নির্ভর নই। তারপরও আমি বলবো যে বাংলাদেশ যদি এই চুক্তিতে শরিক হয় তাহলে প্রথমত বাংলাদেশ একটা কূটনৈতিক সুবিধা পাবে, যে তারা ভারতকে খানিকটা চাপে রাখার চেষ্টা করবে, যে তারা ইসলামিক ন্যাটোর মানে অন্যতম শরিক। আর 2 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি আরো একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই যে পাকিস্তান, তাদের তরফে অপারেশন সিঁদুরের পরই পাকিস্তানের সেনা প্রচার সংস্থার একজন পদস্থ আধিকারিক তিনি একটি মন্তব্য করেছিলেন যে পাকিস্তান পরবর্তী যুদ্ধে হিন্দুস্তানকে পূর্ব প্রান্ত থেকে আক্রমণ করবে, অর্থাৎ হিন্দুস্তানের পূর্ব প্রান্ত থেকে আক্রমণ করবে। কথাটির অর্থ হচ্ছে যে তারা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করবে। এখন যদি মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সত্যি বাংলাদেশ মানে শরিক হয় তাহলে বাংলাদেশের ভূমি পাকিস্তান ব্যবহার করতে পারবে, প্রায় সারা বছরই তারা সামরিক প্রশিক্ষণ চালাতে পারবে, এবং ভারতের সঙ্গে যুদ্ধে তারা বাংলাদেশকে বলতেই পারে যে আমরা আক্রান্ত, ফলে আমরা এখন তোমাদের দেশের অস্ত্র সামগ্রী, তোমাদের ভূমিকে আমরা ব্যবহার করব, এটা বলতে পারে। এবং এই কারণে ভারতের জন্য এটা উদ্বেগের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবু আমি আবারও বলি যে ভারতের পূর্ব প্রান্তে এবং উত্তর পূর্ব প্রান্তে কিন্তু ভারতের সামরিক সক্ষমতা বিগত 3-4 দশকে অনেকটা বৃদ্ধি করা হয়েছে, এবং সেটা মূলত চীনের কারণে। এবং এই যে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে 3টে দেশের মধ্যে যে বোঝাপড়া হয়েছে, এই বোঝাপড়ার পেছনেও কিন্তু চীনের একটা পরামর্শ বা মদত আছে বলে জানা যাচ্ছে। এছাড়া চীন আলাদা করে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারকে নিয়ে একটা সামরিক জোট তৈরির ভাবনা তারা এগোচ্ছে, যেটাতে বাংলাদেশ এখনো পর্যন্ত সায় দেয়নি, কিন্তু ভবিষ্যতে দেবে না এটা বলার কোনো অবকাশ নেই। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই সম্ভাবনা আরো জোরালো হয়েছে, তার কারণ বিএনপির সঙ্গে চীনের একটা আত্মার যোগ আছে। চীনের হাত ধরেই বাংলাদেশের মানে বিএনপির হাত ধরেই চীন কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে এই সমস্ত কারণে ভারতের জন্য একটু চিন্তার কারণ, এটা ঠিক কথা। কিন্তু বাংলাদেশের জন্য বিষয়টিকে যেভাবে বলা হচ্ছে যে ইসলামিক দেশগুলির বোঝাপড়া, ইসলামিক দেশগুলির আত্মরক্ষার ব্যবস্থা, এইটা খানিকটা লঘু ব্যাখ্যা বলেই আমার মনে হয়। তার কারণ প্রথমত হচ্ছে যে বাংলাদেশ তার স্বাধীনতার পরবর্তী 55 বছরে এখনো পর্যন্ত কোনো সামরিক জোটের তারা শরিক নয়। তারা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে 4-5টা দেশের মতো আছে, কিন্তু কোনো সামরিক জোটের তারা শরিক নয়। বিভিন্ন দেশের সঙ্গে তাদের সামরিক বোঝাপড়া আছে, অস্ত্র কেনা, প্রশিক্ষণ এসব আছে, কিন্তু জোটের শরিক নয়। এই জোটে যদি তারা শরিক হয়, এবং সেটা যেটাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো, সেটাকে কিন্তু কখনোই ইউরোপ, আমেরিকা বেশি দিন সহ্য করবে না বা ভালোভাবে তারা নেবে না। এবং বাংলাদেশ যার অর্থনীতিটা মূলত মানে বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীল অনেকটাই, সেক্ষেত্রে বিদেশে বাংলাদেশিদের যে চাকরি করতে যাওয়া, যে ইউরোপের দেশগুলো তাদের যে সুযোগ দেয়, সেই সুযোগ সীমিত হয়ে যেতে পারে। ওই দেশগুলি থেকে যে পরিমাণ অর্থ সাহায্য বাংলাদেশ বিভিন্ন কারণে দারিদ্র দূরীকরণ থেকে রোহিঙ্গা ত্রাণ সমস্ত বিষয়ে তারা পেয়ে থাকে, সেই পরিমাণও কমে যাওয়া অসম্ভব নয়। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি যেগুলিকে অর্থায়ন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ, তারাও কিন্তু বাংলাদেশ সম্পর্কে তখন হাত গুটিয়ে নিতে পারে যে না, তারা এই ধরনের একটি সামরিক জোটে আছে, ফলে তাদেরকে আমরা আগের মতো আর অর্থ সহায়তা করব না। আর বড় একটি বিষয় বাংলাদেশের জন্য বিশেষ করে, সেটি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মতন খুব যে অর্থনৈতিকভাবে বিপুল লাভবান হয় এমনটি নয়। হয় নিশ্চয়ই, অসামরিক বাহিনীর থেকে বাংলাদেশ সামরিক বাহিনী অনেক বেশি সুযোগ সুবিধা পায়, কিন্তু তাদের মূল সুযোগ সুবিধা যেটাকে বিবেচনা করা হয়, যেখানে থেকে একজন সেনা অফিসারের ধনপতি হওয়ার সুযোগ আছে, সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের শান্তি মিশনে যোগদান। বাংলাদেশের সেনাবাহিনীর একটা বিপুল অংশ
রাষ্ট্রসংঘের শান্তি মিশনে কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা সংঘর্ষ দমনে, যুদ্ধ পরিস্থিতি দমনে তারা কাজ করে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এবং এই কাজে যে সেনারা যোগদান করেন তারা বিপুল টাকা রোজগার করেন এবং এই অর্থ রোজগারের জন্য তাদের কোনো আয়কর দিতে হয় না। স্বভাবতই বাংলাদেশে যিনি সেনাপ্রধান হন তার একটা চাপ থাকে এবং একটা চ্যালেঞ্জ থাকে যে কত বেশি সেনাকে তিনি শান্তি সেনার ইয়েতে পাঠাতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল, তারপর তারা আর কোনো যুদ্ধ করেনি। ফলে তারা অন্যান্য দেশে তারা গিয়ে যুদ্ধে অংশ নেয় সেই সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অর্থনৈতিক বিরাট সুবিধা। এখন যদি বাংলাদেশ এরকম একটি ইসলামিক ন্যাটোতে যোগ দেয় তাহলে এই শান্তি মিশনে তাদের যোগদানের বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং একটা সংশয় তৈরি হবে। আপনারা জানেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী যে হাত গুটিয়ে বসেছিল তার একটা মস্ত বড় কারণ কিন্তু তাদের নিজেদের স্বার্থ। তার কারণ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের যিনি কর্তা ভলকার তুর্ক, তিনি প্রকাশ্যে বিবিসিকে সাক্ষাৎকারেই বলেছিলেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে এই বলে সতর্ক করেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন দমনে তারা যদি দমন পীড়নের ভূমিকা নেয় তাহলে তাদেরকে শান্তি মিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই বার্তা আসার পরে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তার বাহিনীকে আর কখনোই শেখ হাসিনার পাশে তাকে তার সরকার রক্ষা বা ওই আন্দোলন দমনে বল প্রয়োগের চেষ্টা তারা করেননি, যাতে তাদের শান্তি মিশনের জায়গাটা পাকাপোক্ত থাকে। এবং সেই কারণে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে বিটিভি ভবনে আগুন জ্বালানো হয়েছে, মেট্রো রেলে ভাঙচুর করা হয়েছে, আবহাওয়া ভবন আক্রান্ত হয়েছে, সেতু ভবন আক্রান্ত হয়েছে, শত শত মানুষ খুন হয়েছেন। তারা হাত গুটিয়ে বসেছিলেন কারণ তাদের কাছে ওই মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে যদি তারা সরকারের পক্ষ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার নামে আন্দোলনকারীদের দমন করে তাহলে তাদের রাষ্ট্রসংঘের ওই চাকরিটা চলে যাবে। ফলে এইসব বিষয়গুলোও কিন্তু আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরেই আসবে যে তথাকথিত ইসলামিক ন্যাটো বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ এই যে শতপ্রণোদিত হয়ে যে ইচ্ছা প্রকাশ করছে এটা কতটা বাস্তবসম্মত, কতটা বুদ্ধিদীপ্ত এবং কতটা দলীয় স্বার্থ আর কতটা দেশের স্বার্থে। দলীয় স্বার্থের বিষয়টি তো খুব স্পষ্ট যে বিএনপি সরকারের মাত্র 6 মাস কদিন সময় হলো, ইতিমধ্যেই সরকার অত্যন্ত পপুলার থাকার মতো কোনো কাজও তারা করেনি। বাংলাদেশের অনেক বাড়িতে চুলা জ্বলছে না গ্যাসের অভাবে, আর রাস্তায় দেখা যাচ্ছে যে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন অথচ 1 লিটার তেল নেই। বিদ্যুৎ এই আসে এই নেই, যখন তখন আসছে চলে যাচ্ছে এবং হিসেব করে দেখা যাচ্ছে যে গড়ে 24 ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় মাত্র 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকছে। ফলে সরকারের পক্ষে কথা বলার কোনো অবকাশ নেই। এই ভিডিও আমি যখন করছি তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সংসদের অধিবেশন বসার আগে বিএনপির সংসদীয় কমিটির বৈঠক বসেছিল, যেখানে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে কিন্তু বহু বিএনপি সাংসদ চলতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে কোনো সময় জনরোষ কিন্তু আছড়ে পড়তে পারে, কারণ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর এবং সেখানে সার সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি, মব কালচার নিয়ে আলোচনা হয়েছে এবং এমপিরা তারা যে উদ্বেগ প্রকাশ করেছেন তার জবাবে কোনো মন্ত্রী কিন্তু কোনো ইতিবাচক কথা শোনাতে পারেননি। সবাই বলেছেন সময় লাগবে। একমাত্র তারেক রহমান তিনি এমপিদের বলেছেন যে সরকার অনেক ভালো কাজ করেছে, সেগুলির ভালো করে প্রচার হলে পরে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ চলে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টি যে তা নয়, তার কারণ দৈনন্দিন জীবন যখন মানুষের ব্যাহত হয় তখন কোনো ধর্মের বড়িগুলিও কিন্তু নিস্তার পাওয়া যায় না। এর অসংখ্য দৃষ্টান্ত আছে। কিন্তু বিএনপি সরকার তারা যে আগ বাড়িয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তার একটা বড় কারণ হচ্ছে যে এই ইসলামিক চেতনা, ইসলামিক ভাবাদর্শ, ইসলামিক ভাবনা এইগুলোকে তারা গেলাচ্ছেন। তারা ভাত দিতে পারছেন না, তারা গ্যাস দিতে পারছেন না, বিদ্যুৎ দিতে পারছেন না, তারা ধর্মের বড়ি গেলাতে শুরু করেছেন। এখনো পাকিস্তান, তুরস্ক বা সৌদি কেউই বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। কিন্তু আগ বাড়িয়ে বলার মূল কারণ হচ্ছে যে চলমান ক্রাইসিস থেকে দৃষ্টি ঘোরানো।
যাই হোক, যে কথা আমি বলছিলাম শেষ করবো এই কথা বলেই, যে এই যে চুক্তি নিয়ে বাংলাদেশ একটা ছেলে মানুষই আদেকলাপনা শুরু করেছে, এতে আদৌ বাংলাদেশ রাষ্ট্রের কোনো লাভ হবে না, বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না। বিএনপির সাময়িক লাভ হলেও হতে পারে, তবে বারে বারে ধর্মের বড়ি খেয়ে খেয়ে বাংলাদেশের মানুষও বুঝে গেছেন ধর্মের বড়ির স্বাদ কেমন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াই বা কেমন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।